তো আবারও সবাইকে আমার চ্যানেল এসআরসি কেমিস্ট্রি প্লাস কম্পিটিটিভ এই চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা কেমিস্ট্রি ক্লাস করব। তো আগের দিন আমরা বোর থিওরির পস্টুলেট পড়েছিলাম। আজকে কী কী পড়ব? বোরের থিওরির মেরিটস এবং ডিমেরিটস সম্পর্কে পড়ব। অর্থাৎ বোর থিওরির কী কী সাকসেস এবং লিমিটেশনস রয়েছে, প্রত্যেকটি থিওরির কিছু লিমিটেশনস আছে বলেই পরবর্তীকালে অন্য থিওরি এসেছে এবং কোনো একটি বিষয় এই থিওরির ওপর থিওরি, মানে যেরকম তারিখ পে তারিখ হয় সেরকম থিওরি, তারপরে আবার থিওরি, আগের থিওরির ড্রব্যাকগুলোকে ওভারকাম করার জন্য পরের নেক্সট থিওরি তৈরি হয়, তার মাধ্যমে একটি সাবজেক্ট কিন্তু এগিয়ে যায়। তো বোর থিওরি যেমন কিছু মেরিটস রয়েছে, কিছু সাকসেস রয়েছে, তেমনি তার কিছু লিমিটেশনসও রয়েছে। তো প্রথমে আমরা মেরিটস সম্পর্কে জানব। মেরিটস কি? আগের এক্সপেরিমেন্টে আমরা কি জেনেছি? রাদারফোর্ড এক্সপেরিমেন্টের সম্পর্কে জেনেছিলাম যে সেই এক্সপেরিমেন্ট বেসড অন দ্য কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি, তাই না? কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি। কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি কি বলছে? মেকানিক্যাল থিওরি, এই থিওরি কি বলছে যে কোনো একটি চার্জড পার্টিকেল এনার্জি কন্টিনিউয়াস রিলিজ করবে। কিন্তু বোরের থিওরির মাধ্যমে জানলাম যে ইলেকট্রন, চার্জড পার্টিকেল লাইক ইলেকট্রন কিন্তু এনার্জিকে কন্টিনিউয়াস রিলিজ করছে না। যেহেতু ইলেকট্রন এনার্জিকে কন্টিনিউয়াস রিলিজ করছে না, তার জন্য তার এনার্জি কন্টিনিউয়াসলি কমেও যাবে না। তো যেরকম ইলেকট্রন কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন যেরকম একই নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, সেই কক্ষপথেই সেই নির্দিষ্ট দূরত্বেই আবর্তন করবে। যতক্ষণ না পর্যন্ত কক্ষপথ পরিবর্তন করবে বা অরবিটকে চেঞ্জ করবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো ইলেকট্রন গেইনও হবে না, কোনো লসও হবে না। অর্থাৎ এই যে এরকম একটা ছবি এখানে দেখাচ্ছি, যে যদি কোনো একটি পার্টিকেল কন্টিনিউয়াস এনার্জি রিলিজ করে, একসময় সে কী করবে? সেন্টার বা নিউক্লিয়াসের উপর এসে পড়ে যাবে, অর্থাৎ কোনোরকম কোনো অ্যাটমের কোনো অস্তিত্বই থাকবে না। তো বোরের থিওরির মাধ্যমে স্টেবিলিটি অফ অ্যাটমকে খুব সহজেই ব্যাখ্যা করা যাচ্ছে। যেহেতু ইলেকট্রন কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করছে না, তার জন্য সেটা মানে ইলেকট্রনটি অবশ্যই কক্ষপথ পরিবর্তন না করলে এক নিউক্লিয়াস থেকে এক নির্দিষ্ট দূরত্বের কক্ষপথেই কিন্তু আবর্তন করবে, অর্থাৎ পরমাণুটি স্টেবল হবে এবং সেই সঙ্গে সমস্ত জিনিসপত্রও স্টেবল হবে, স্থায়িত্ব থাকবে। অর্থাৎ বোরের থিওরির মাধ্যমে আমরা পরমাণু স্টেবিলিটি সম্পর্কে জানতে পারছি। কী করে পরমাণু স্টেবল হচ্ছে তার একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা আমরা পাচ্ছি। এরপরে হচ্ছে কি লাইন স্পেক্ট্রা অফ হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড আদার ওয়ান ইলেকট্রন সিস্টেম। যেহেতু ইলেকট্রন কন্টিনিউয়াস এনার্জি রিলিজ করছে না, এক নির্দিষ্ট সময় অন্তর অন্তর যখন সে কক্ষপথ পরিবর্তন করছে, এটা হচ্ছে ফার্স্ট কক্ষপথ 1 and 2, যখন সে কক্ষপথ পরিবর্তন করছে একমাত্র তখনই সে হয় এনার্জি রিলিজ করছে বা এনার্জি গেইন করছে। যখন এনার্জি রিলিজ করছে তখনই এনার্জিটা বেরোচ্ছে, এবং তাকে যখন আমরা স্পেকট্রোমিটারের মধ্য দিয়ে নিচ্ছি, স্পেকট্রোমিটার তখন আমরা এখানে একটা স্পেকট্রা পাচ্ছি। তো যখন এনার্জি রিলিজ করছে তখনই আমরা বিভিন্ন স্পেকট্রা পাচ্ছি, বিভিন্ন স্পেকট্রার লাইন পাচ্ছি, তারপর আবার লাইন পাচ্ছি। যদি কন্টিনিউয়াস এনার্জি রিলিজ করতো তাহলে আমরা এখানে একটা কন্টিনিউয়াস লাইন পেতাম, কন্টিনিউয়াস একটা স্পেকট্রা পেতাম, কোনো রকম কোনো গ্যাপ আমরা পেতাম না। কিন্তু যেহেতু ইলেকট্রন এনার্জি কন্টিনিউয়াস রিলিজ করছে না, যখন কক্ষপথ চেঞ্জ করছে তখনই খালি এনার্জি রিলিজ করছে, এনার্জি গেইন করে যখন আবার হায়ার থেকে লোয়ার কক্ষপথে আসছে তখনই এনার্জি রিলিজ করছে, এক নির্দিষ্ট সময় এনার্জি রিলিজ করছে। তার জন্যই আমরা কিন্তু কন্টিনিউয়াস স্পেকট্রা পাচ্ছি না, আমরা লাইন স্পেকট্রা পাচ্ছি। প্র্যাকটিক্যালি আমরা লাইন স্পেকট্রা পাচ্ছি। তাহলে হাইড্রোজেন অ্যাটম বা অন্যান্য ওয়ান ইলেকট্রন সিস্টেম কেন লাইন স্পেকট্রা দেয় সেটা বোরের থিওরির মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারছি। এখানে দেখা আছে কি স্পেকট্রাল সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম। তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বিভিন্ন স্পেকট্রাল সিরিজে বিভিন্ন রকম নাম রয়েছে। এখানে কি দেখতে পাচ্ছি
যে সমস্ত কক্ষপথ থেকে যখন ইলেকট্রন ফার্স্ট কক্ষপথে আসছে n = 1-এ আসছে, তখন যে লাইন স্পেক্ট্রা আমরা পাই সেটাকে বলা হয় লাইম্যান সিরিজ। এছাড়া একটা আমি জুম করে দিই, যখন অন্য সমস্ত কক্ষপথ থেকে ইলেকট্রন সেকেন্ড কক্ষপথে আসছে, তখন যে সিরিজটা আমরা পাই সেটা হচ্ছে বামার সিরিজ, এবং এটাই হচ্ছে ভিজিবল রেঞ্জ। এটাই হলো ভিজিবল রেঞ্জ। বামার সিরিজই হচ্ছে ভিজিবল রেঞ্জ। তেমনি যখন ইলেকট্রন অন্য সমস্ত হায়ার কক্ষপথ থেকে n = 3-তে আসছে, তখন যে এনার্জি রিলিজ করলে যে সিরিজ পায় সেটাকে বলা হয় প্যাসেন্ট সিরিজ। n = 4 মানে ফাইনাল ডেস্টিনেশন যখন n = 4 হবে তখন তাকে বলা হয় ব্র্যাকেট সিরিজ, এবং ফাইনাল ডেস্টিনেশন যখন n = 5 হবে তখন তাকে বলা হয় ফান সিরিজ। এর মধ্যে শুধুমাত্র বামার সিরিজই হচ্ছে ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ছে। তাহলে ইলেকট্রন যেহেতু কন্টিনিউয়াস এনার্জি রিলিজ করছে না, তার জন্যই কিন্তু এই কন্টিনিউয়াস স্পেক্ট্রা আসছে না, লাইন স্পেক্ট্রা আসছে। এটা হচ্ছে লাইন স্পেক্ট্রা, এটা হলো কন্টিনিউয়াস স্পেক্ট্রা। এটা হচ্ছে লাইন স্পেক্ট্রা হলো। এবার রেডিয়াস অফ ফার্স্ট অরবিট, এখানে বলে রাখা ভালো যে বোর থিওরির মাধ্যমে হাইড্রোজেন অ্যাটমের এবং অন্যান্য, বিশেষ করে হাইড্রোজেন অ্যাটম এবং অন্যান্য 1 ইলেকট্রন সিস্টেমের যে ফার্স্ট অরবিট আছে তার যে রেডিয়াস সেটাকে ক্যালকুলেট করা যায়। আজকে আমরা তার রিডাকশানও শিখব। তো এখানে রেডিয়াস অফ দ্য ফার্স্ট হাইড্রোজেন অ্যাটম কি, রেডিয়াস হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। সেটা আমরা বোরের থিওরির মাধ্যমে ক্যালকুলেট করব, রিডাকশন করব, আজকেই শিখব। এরপর হচ্ছে কি কনসেপ্ট অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখানে বলে রাখি আগেই যে 4টে কোয়ান্টাম নাম্বার রয়েছে: প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। সেগুলো সম্পর্কে আমরা পরের সেশন ডিটেলসে জানব। তো আজকে এখান থেকে শুধু আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানব। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে কোত্থেকে জানব? অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম সংক্রান্ত ফার্স্ট পস্টুলেটে আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম কি না, mvr = nh/2π। এখানে এনটি হচ্ছে, এন এর মাধ্যমে আমরা কি দেখেছি আগে, n = 1, n = 2, n = 3, তাই না? তার মানে n ডিনোটস অরবিট, এনই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। অর্থাৎ যে কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমরা অরবিট ডিনোট করতে পারি সেটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। পরবর্তী যে কোয়ান্টাম নাম্বার আছে সেগুলো আমরা পরের সেশনে জানবো। তাহলে আমরা আগেই বোরের থিওরির মাধ্যমে জেনেছি কি, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মান যত বাড়বে কক্ষের এনার্জি বা অরবিটের এনার্জি তত বাড়বে। অর্থাৎ হায়ার দ্য ভ্যালু অফ n, আমি এখানে লিখছি, অর্থাৎ হায়ার দ্য ভ্যালু অফ n, higher the value of n, higher is the energy of orbital. Higher is the orbit energy. n এর ভ্যালু বৃদ্ধির সঙ্গে সঙ্গে অরবিটের এনার্জিও বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে মেরিট। নাও ডিমেরিটস কি? প্রথমেই বললাম যে স্পেকট্রা অফ হাইড্রোজেন লাইন স্পেকট্রা অফ হাইড্রোজেন অ্যান্ড 1 ইলেকট্রন সিস্টেম। তার মানে
বোরের থিওরির মাধ্যমে কিন্তু স্পেকট্রাল সিস্টেম অফ হ্যাভিং 2 or more ইলেকট্রন, এটাকে কিন্তু ব্যাখ্যা করা যায় না। বোরের থিওরির মাধ্যমে 2 বা তার চেয়েও বেশি ইলেকট্রনযুক্ত সিস্টেমের যে স্পেকট্রাল প্রপার্টি, সেটা কিন্তু বোরের থিওরির মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্ট। এই যে আমরা লাইন স্পেক্ট্রা দেখলাম না, এখনই আমরা দেখলাম লাইন স্পেক্ট্রা। বিভিন্ন লাইন স্পেক্ট্রা দেখলাম। কি বলছে, যখন শক্তিশালী চুম্বক ক্ষেত্র, যখন ম্যাগনেটিক ফিল্ড আসবে তখন বলছি প্রত্যেকটি লাইন আরও ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাবে। প্রত্যেকটি লাইন সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যাবে। যখন ম্যাগনেটিক ফিল্ড হবে তখন যে এই ঘটনা ঘটছে, তখন তাকে আমরা বলবো জিম্যান এফেক্ট। একই ঘটনা যখন ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে হবে, অর্থাৎ স্পেকট্রাল লাইনে যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে তখন এক একটা স্পেকট্রাল লাইন আরও ক্ষুদ্র লাইনে বিভক্ত হয়ে যাচ্ছে। যখন সেখানে ইলেকট্রিক ফিল্ড আমি অ্যাপ্লাই করব, ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে যখন আমার এই ঘটনাটা ঘটবে, একই ঘটনা, তখন তাকে আমরা বলবো কি স্টার্ক এফেক্ট। ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে এই ঘটনা ঘটলে তাকে বলবো জিম্যান এফেক্ট। একই ঘটনা যখন এই ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে হবে তখন তাকে আমরা বলবো স্টার্ক এফেক্ট। এই দুটো ঘটনা কেন হয়? ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতি কী এমন ঘটে যে প্রত্যেকটি স্পেকট্রাল লাইন সূক্ষ্ম আরও কয়েকটি লাইনে বিভক্ত হয়ে যায়? ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতি বা কেন হয়, অর্থাৎ জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট কেন হয়, সেটা কিন্তু বোরের থিওরির মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। এছাড়া হচ্ছে কি, ইট অপোজেস দ্য হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। নাও হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল কী বলছে, এটার ইকুয়েশনটা হচ্ছে ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স গ্রেটার অর ইকুয়াল টু h/4 পাই। ডেল্টা পিটা হচ্ছে মোমেন্টাম, ডেল্টা এক্সটা হচ্ছে পজিশন অফ পার্টিকেল, প্রেফারেবলি ইলেকট্রন। প্রেফারেবলি না, এখানে আমরা ইলেকট্রন সম্পর্কেই বলবো। মোমেন্টাম অফ ইলেকট্রন, পজিশন অফ পার্টিকেল, এখানে ইলেকট্রন। হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলছে, যে কোনো একটি নির্দিষ্ট সময়ে কিন্তু কোনো একটি পার্টিকেলের, বিশেষ করে ইলেকট্রনের মোমেন্টাম এবং পজিশন দুটোকেই কিন্তু একই সঙ্গে ডিটারমিন করা যায় না। এটা হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে। একটি পার্টিকেল, ধরা যাক ইলেকট্রন, তার মোমেন্টাম এবং পজিশন দুটোকেই আমি কিন্তু সাইমালটেনিয়াসলি একই সঙ্গে ডিটারমিন করতে পারবো না। হয় মোমেন্টাম ডিটারমিন করব, সেই মুহূর্তে পজিশন পারবো না, যে মুহূর্তে পজিশন ডিটারমিন করব সেই মুহূর্তে মোমেন্টাম ডিটারমিন করতে পারবো না। কিন্তু বোরের থিওরির মাধ্যমে বোর এমনভাবে বিষয়টিকে আমাদের কাছে উপস্থাপন করেছেন যে এটা বুঝতে পারা যায়, যে এটা ধরে নেওয়া হয়, মানে বোরের থিওরি অনুযায়ী, যে ইলেকট্রনের মোমেন্টাম এবং পজিশন উভয়কেই আমরা কিন্তু একই সঙ্গে ডিটারমিন করতে পারবো। অর্থাৎ বোরের থিওরি হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালকে অপোজ করছে, এর বিরুদ্ধাচরণ করছে। এছাড়া উনি যে mvr = nh/2π যে ইকুয়েশনটা দিয়েছিলেন, তার কিন্তু কোনো থিওরিটিক্যাল বেস নেই, এর কোনো থিওরিটিক্যাল বেস নেই। mvr = nh/2π এর মাধ্যমেই কিন্তু রেডিয়াস, এনার্জি, তারপর ভেলোসিটি, এগুলো আমরা ডিটারমিন করতে পারবো, ডিডাক্ট করতে পারবো, এবং সেগুলো অনেক লজিক্যাল। কিন্তু mvr = nh/2π এর কোনো থিওরিটিক্যাল বেস নেই, তো এটাও একটা ডিমেরিটের মধ্যে পড়ছে।
এতগুলো টিমমেট থাকা সত্ত্বেও আমরা এই থিওরিটিকে কেন কনসিডার করছি, কারণ এই থিওরির মাধ্যমেই কিন্তু আমরা পরবর্তী থিওরিতে কোয়ান্টাম নাম্বার ধারণা পেয়েছি। এই থিওরিকে অ্যানালাইজ করতে গিয়েই কিন্তু এই জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট এগুলো এসেছে, সেগুলোকে অ্যানালাইজ করেছি এবং কেমিস্ট্রি সাবজেক্টটি আরও এগিয়ে গিয়েছে। তাই এই থিওরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার ডিটারমিনেশন অফ ভ্যালু অফ রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অফ H atom. Energy of electron in the first orbit, velocity of electron in the first orbit, of hydrogen atom with the help of Bohr's theory.